আমন্ত্রণ প্রিয় দর্শক, 21 রাতে শুরুতেই আমরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি 21 টেলিভিশনের পক্ষ থেকে। আপনারা নিশ্চয়ই জেনেছেন এর মধ্যে বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী আর নেই। একইভাবে একই দুঃসংবাদ আমরা গতকালে দিয়েছিলাম, সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী তিনি গতকাল মারা গেছেন। তো এইভাবে আমাদের মাঝ থেকে যে গুণীজনরা চলে যাচ্ছেন, আমরা আসলে হয়তো গুণীজন শূন্যতায় ভুগব কিনা সেই আশঙ্কাই করছি। যাই হোক, আজকে আমাদের অনুষ্ঠান যে বিষয়ে সারা বাংলাদেশে আলোচিত হচ্ছে দীর্ঘদিন ধরে, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে। পিএসসির যে পিএসসি বলতে পাবলিক সার্ভিস কমিশন বা বিসিএস পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন নিয়োগ পরীক্ষা, এসএসসি এইচএসসি থেকে শুরু করে যারা কোমলমতি শিশু ক্লাস 5 পঞ্চম শ্রেণীতে প্রাইমারি শিক্ষা সমাপনী পরীক্ষা অবতীর্ণ হচ্ছে, তাদের হাতেও প্রশ্নপত্র চলে যাচ্ছে, এরকম অভিযোগ তো রয়েছেই। এই অভিযোগ বরাবরই সরকারের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে, যদিও আমরা এর মধ্যে বিভিন্ন ধরনের প্রতিবেদনের মাধ্যমে, বিভিন্ন বিশিষ্ট জনের কথাবার্তার মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি যে তার সত্যতা কতখানি। ঠিক একই ধরনের একটি সত্যতা আমরা পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে আমরা 21 টেলিভিশনের পক্ষ থেকে অনুসন্ধান চালিয়েছিলাম। এরকম একটি প্রশ্নপত্র আমাদের হাতে এসে পৌঁছায় গতকাল সন্ধ্যায়, অর্থাৎ শনিবার সন্ধ্যায়। যে রোববার যে পরীক্ষাটি হলো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার গণিত বিষয়ে, সেই পরীক্ষার প্রশ্নপত্র আমাদের হাতে চলে এসেছিল। প্রশ্ন আসতে পারে, তাহলে কেন এটা আমরা আগে থেকে প্রচার করলাম না? সঙ্গত কারণে প্রচার করিনি, হয়তো ব্লেমটি আমাদের বিপক্ষে আসতে পারত, 21 টেলিভিশনের বিপক্ষে, যে তারা কোনো ধরনের কারসাজি করছে কিনা, যেরকম অভিযোগটি সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। যাই হোক দর্শক, আমরা দেখেছি সেই প্রশ্নপত্রের সাথে প্রায় হুবহু মিল যেই প্রশ্নপত্রের পরীক্ষা নেওয়া হয়েছে গতকাল, অর্থাৎ রোববার। এরকম আমরা মিলিয়ে দেখার চেষ্টা করেছি এটা আসলে যে প্রশ্নপত্র পরীক্ষা নেওয়া হয়েছে আর আমার হাতে লেখা প্রশ্নটি, যেটি আমরা মাত্র 1000 টাকার বিনিময়ে এই হাতে লেখা প্রশ্নপত্রটি সংগ্রহ করেছিলাম। আসলে কি ঘটছে, কি করা উচিত, এই বিষয়ে আমাদের সঙ্গে আজকে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব এবং অবশ্যই যিনি শিক্ষা সচিবের দায়িত্ব পালন করেছেন একসময়, এবং পিএসসির সাবেক চেয়ারম্যান ডক্টর সাদাত হোসেন, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান, এবং তার পরে রয়েছেন প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলমগীর। ডক্টর সাদাত হোসেন, আপনার মন্তব্য জানতে চাচ্ছি, যেহেতু প্রশ্ন করা কিছু নেই। আসলে প্রশ্ন ফাঁস সম্পর্কে তো এখন অনেক আলাপ আলোচনা হচ্ছে। তো আমার যেটা মনে হয়, এই আলাপ আলোচনাটা ঠিক সামগ্রিকভাবে একটা অ্যাগ্রিগেটিভ ওইতে করা বোধহয় ঠিক হবে না। কারণ এই পরীক্ষাগুলি পাবলিক পরীক্ষা, যেটা পাবলিক পরীক্ষাগুলি কিন্তু বিভিন্ন সংস্থা নিয়ে থাকে এবং পরীক্ষাগুলির ক্যারেক্টারও আলাদা। যে এই প্রাথমিক পরীক্ষার কথা বলছেন, এখানে ক্যান্ডিডেট সবচেয়ে বেশি, কিন্তু এদের আসলে ইনফ্রাস্ট্রাকচার বা পরীক্ষা নেওয়ার যে আউটফিট, সেটা একেবারে সবচেয়ে দুর্বল, এবং আমি বলবো যে নাই বললেই চলে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটা এডিশনাল কাজ হিসাবে এটা দেখা হয়। তাকে সাপোর্ট দেয় ময়মনসিংহে যে ন্যাপে, ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন, তারা কিছু সাপোর্ট দেয় প্রশ্ন করার বা ইত্যাদির ব্যাপারে। তো সেই একটা ছোট্ট আউটফিট দিয়ে সবচেয়ে বেশি সংখ্যক ছেলে পেলে সারা দেশে 31 লক্ষ পরীক্ষার্থীর মতো নেওয়া হয়। সেকেন্ডারিতে যদি আপনি আসেন, তাহলে কিন্তু উই হ্যাভ এ ডিফারেন্ট স্ট্রাকচার। সেখানে ক্যান্ডিডেট বোধহয় 13 লক্ষের মতো হয়, কিন্তু বোর্ড আছে 8টা, এবং বোর্ড মানে তো একটা বড় বড় অর্গানাইজেশন। বিশেষ করে ঢাকা বোর্ড তো একটা বিরাট অর্গানাইজেশন বাই ইটসেলফ, এবং সেখানে যারা চাকরি বাকরি করেন তারাও অনেক হাই স্ট্যাটাসের লোক। তো সেইটা এক ধরনের তাহলে ভিন্ন একটা পরিস্থিতি। এখানে আবার সাবজেক্ট বেশি, আপনার পরীক্ষাটাও একটু দীর্ঘায়িত হয়। আবার যদি আপনি পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার দিকে যান, সেখানে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট স্ট্রাকচার। এই পরীক্ষাটাতে ক্যান্ডিডেটের সংখ্যা এখন বেড়ে 2.5 লক্ষের মতো হয়েছে, আগে এত ছিল না। তবে প্রথম পরীক্ষা যেটা প্রিলিমিনারি, সেটাতে একটা ছাঁকুনি দিয়ে কিছু কমে ফেলা হয়,
গত বছর অবশ্য কমাইতে পারে নাই, একটা তাদের ভুলের জন্য প্রায় 46,000 হয়েছে, কিন্তু আমি যখন ছিলাম এটাকে প্রথম ছাঁকুনি দিয়ে আপনার 10 থেকে 12,000-এর মধ্যে নিয়ে আসতাম। এরপরে যে রিটেন পরীক্ষা হয় সেটা চলে প্রায় 1.5 মাস 2 মাস ধরে। তো সেখানের স্ট্রাকচার ভিন্ন, তাদেরও বড় স্ট্রাকচার আছে, তাদেরও শক্তিশালী যে কি বলে মূল ওভারহেড স্ট্রাকচারটা সেটা অনেক বড়। স্ট্রাকচার যেটি হোক, বিষয়টা হচ্ছে এই যে প্রশ্নপত্রগুলো, এখন কথা হলো এক এক জায়গায় তাইলে এক এক ভাবে কিন্তু প্রশ্ন ফাঁস হয়। তো প্রশ্ন ফাঁসের ব্যাপারটা হচ্ছে যে যারা পরীক্ষার জন্য দায়ী থাকে তারা এটা মেনে নেয় না। আমি এই দিক থেকে লাকি, আমি যখন পাবলিক সার্ভিস কমিশনে ছিলাম প্রায় 5 বছরের মতো, আমার সময় একটা প্রশ্ন ফাঁস হয় নাই বা এ নিয়ে কোনো কথাও উঠে নাই। আপনারা নিজেরাও ইয়েতে ছিলেন, এই কি বলে মিডিয়াতে ছিলেন, এবং আমরা ধরেন 5 বছরে প্রায় 300-400 পরীক্ষা নিয়েছি। অন্যান্য অ্যালিগেশন ছিল যে প্রশ্ন শক্ত হয়, ফেল বেশি করান, এগুলি কথাবার্তা ছিল, কিন্তু হয় না। এটা এখন কিছুটা আমার ভাগ্য, আমার লাকও হইতে পারে, কিন্তু এরপরেও পাবলিক সার্ভিস কমিশনে এরপরেও কিন্তু এই গত 2-3 বছরও আমি চলে আসার পরও কিন্তু প্রশ্ন ফাঁসের ইয়ে আসে নাই। তো কিন্তু একাডেমিক পরীক্ষাগুলোতে কেন সেকেন্ডারিতেও কিন্তু প্রশ্ন ফাঁসটা সাদেক সাহেবের সময় প্রথমবার হলো। তারপরে সাদেক সাহেব অনেকগুলি মেজার্স নিলেন বিজি প্রেসের ইয়ের ব্যাপারে, এবং আমার জানা অনুযায়ী উনি যত পরেও বোধহয় 4 বছর মন্ত্রী ছিলেন, ওনার পরেও প্রায় 2-3-4 বছর কোনো পরীক্ষা ফাঁস হয় নাই, প্রশ্নপত্র ফাঁস হয় নাই। এইটা আবার শুরু হয়েছে দেখছি গত 2-3 বছর থেকে সাংঘাতিকভাবে বলা বলি করছে। এবং এটা কালকে পরশু আমি একটা চ্যানেলে ছিলাম, সেখানে এই প্রশ্ন উঠেছে যে যারা সরকারের ওখানে প্রতিনিধি হিসাবে এসছেন তারা এটা অস্বীকার করেন, এবং ডিনায়াল সিনড্রোম যেটা। সেই জন্য এখানে মনে হয় জাস্ট টু স্টার্ট উইথ, প্রথমে একটা ন্যাশনাল লেভেলে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি, খুব হাই লেভেলের লোকজন দিয়ে, আমি আসছি ওই বিষয়ে, বা কাউকে দিয়ে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ফাঁস হয়েছে কিনা এটা একজনে কেউ আরবি মানে ওয়ান শুড অ্যাডমিনিস্টার অথবা ওয়ান শুড গিভ দ্য রুলিং, যে আসলে ফাঁস হচ্ছে কিনা সেই বিষয়টা জাতীয় কমিটি করা, সেই বিষয়ে আপনি পরামর্শ দিচ্ছেন। অবশ্যই সেই বিষয়টা গুরুত্বপূর্ণ, যার কারণেই সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে না এগুলো এক ধরনের বেকায়দা ফেলানোর জন্যই সরকারকে এগুলো প্রচার করা হচ্ছে বেশি। অধ্যাপক সিদ্দিকুর রহমান, আপনি কি বলবেন যে এসএসসি এইচএসসি নিয়ে আমরা কথা বলেছি, আজকে পিএসসি প্রাইমারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা, সেখানেও 8-10 বছরের শিশুদের হাতে প্রশ্ন চলে যাচ্ছে। এই নৈতিকতার অবক্ষয়ের কোন পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি? মানে আমরা তো অবক্ষয়ের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছি, এটা ঠিক। তবে এই বিষয়টা নিয়ে আমি দুটো কথা বলতে চাই। প্রথমেতে বলবো, আরো দুটো চ্যানেলেও বলেছি যে পঞ্চম শ্রেণীর শেষে এই কোচি শিশুদের জন্য এই পর্যায়ে মানসিক চাপ সৃষ্টি করে পরীক্ষা নেওয়ার কোনো দরকার নেই। এবং বিশ্বের 2-1টা দেশ ছাড়া 5টা দেশও খুঁজে পাওয়া যাবে না, আমাদের জানা মতো 2-3টা দেশ আছে, অন্য কোথাও প্রাইমারি বা এলিমেন্টারি, তাদের এলিমেন্টারি বা প্রাইমারি 6 বা 7 পর্যন্ত শেষে কোনো পাবলিক পরীক্ষা নেই। ওটা তো আছে, আমি ওই বিষয়ে অবশ্যই আসবো, কিন্তু তার আগে এই যে মহামারী আকারে প্রশ্ন ফাঁস ছড়িয়ে পড়ছে কিনা, হ্যাঁ প্রশ্ন ফাঁস, এইটা নিয়ে গত 2-3 বছর যাবত বেশ বলা বলি হচ্ছে। মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে গতবার নিয়ে খুব আমরা বলেছি, আপনারাও প্রোগ্রাম করেছেন। এখন একেবারে বাচ্চাদের যে মানসিক চাপ, তার যে শিক্ষাটা কি হচ্ছে, যে প্রশ্ন কি নিয়ে পাশ করা যায়, এই যে ধারণা তার মধ্যে, তাকে আমরা নৈতিকতার দিক দিয়ে কোথায় নিয়ে যাচ্ছি। অতএব প্রশ্ন ফাঁস হয়ে বেশি নাম্বার পেল বা কম নাম্বার পেল, ওইটা প্রশ্ন না। প্রশ্ন হলো যে প্রশ্ন পেয়ে ছাত্ররা পরীক্ষা দিচ্ছে, ওই ছাত্রের মন মানসিকতা, তার ভবিষ্যৎ জীবনটা কি হবে। বই মুখস্থ করে তথ্য পাঠ করা তো শুধু শিক্ষা না, শিক্ষা তো তার মানুষ হওয়া, সত্যিকার অর্থে। তো মানুষ হওয়ার ক্ষেত্রে এই ব্যাপারটা, তার বাবা প্রশ্ন এনে দিবে, গার্জিয়ান প্রশ্নকে এনে দিবে, এবং ভবিষ্যতেও সে লেখাপড়া খুব একটা মনোযোগী হবে না যে প্রশ্ন নিয়ে আমি এইটে পাশ করব, এসএসসি এইচএসসি তে পাশ করব। তো এতে করে মানে মেধাহীন
ভবিষ্যৎ নাগরিক সৃষ্টি হবে, সার্টিফিকেট থাকবে, কিন্তু দেশে তাদের অবদান রাখা যোগ্যতা ছাড়া সার্টিফিকেট নিয়ে তারা বেরিয়ে আসবে। তো এটি কেন এত হচ্ছে? বারবার এটি এরকম দ্রুত ছড়িয়ে পড়ছে কেন? এই যে প্রশ্ন, এটি রোধ করা যাচ্ছে না কেন? রোধ করা যাচ্ছে না দুইটা কারণ হলো, একটা কারণ হলো যে এই বাচ্চাদের অধিক নাম্বার পাওয়ার জন্য বাপ মাদের একটা অতি উৎসাহ, যেটা এই বয়সের জন্য খুব একটা উপযোগী না। আরেকটা হলো যে একদল লোভী লোক, তারা এই প্রশ্ন বেচে ব্যবসা করছে। অপরাধী তো থাকবেই, সেই অপরাধীকে রোধ করার জন্য তো আমাদের আইন অবশ্যই, আছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, সরকার নিযুক্ত মন্ত্রণালয় রয়েছে। তো না, তাদের আমি যে কথাটা কাজটা কি? বলছি দুইটা হলো আপনার, একটা হলো যারা প্রশ্ন আউট করে তাদেরকে চিহ্নিত করতে হবে, সাজা দিতে হবে। আরেকটা হলো যারা প্রশ্ন রক্ষার দায়িত্বে, তারা কেন দায়িত্ব পালনে অপারগ হলো? তাদের তো দায়িত্ব, প্রশ্ন আউট হবে না, তো এই দায়িত্ব সেখানে তো স্বীকারই করা হচ্ছে না যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। মানে সরকারের পক্ষ থেকে আসলে তো- আসলে সমস্যা অস্বীকার করাটা হলো সমস্যা জিইয়ে রাখা এবং ভবিষ্যতে সমস্যাকে আরো প্রসারিত হতে সাহায্য করা। সমস্যাকে স্বীকার করে সমাধানে যেতে হবে। আমরা কাউকে দোষারোপ করার জন্য আসিনি। আমরা বলতে চাই যে এই সমস্যার সৃষ্টি হয়েছে, ভবিষ্যতে যাতে এই সমস্যা না হয় তার জন্য প্রয়োজনীয় সঠিক পদক্ষেপ নেওয়া হোক। যা হয়ে গেছে তার থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে না হওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে। এখন যদি আমরা বলি যে প্রশ্ন আউট হয় নাই, তাইলে তো আমি উৎসাহিত করলাম যারা আউট করছে, এইটা তো সমস্যার সমাধান না। আমি একটা কথা বলি, আমাদের এলাকায় ওই গোলায় ধান রাখে, তো জি। গোলার ভিতরে যদি ইঁদুর রেখে আমি গোলার মুখ বন্ধ করি, তাহলে ধান রক্ষা করা যাবে না, ইঁদুর বের করতে হবে। তো অতএব মানে অস্বীকার করার অর্থটাই হলো যে সমস্যা জিইয়ে রাখা, এইটা জাতির জন্য সেটাও কি কোনো অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে সমস্যা জিয়ে রাখার মধ্যে? আমি সেই প্রশ্নে আসবো। জনাব মোহাম্মদ আলমগীর, যেহেতু আপনি যে দায়িত্ব রয়েছেন, প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন, আপনি কি কতটুকু সত্যতা পেয়েছেন বা কতটুকু স্বীকার করবেন যে প্রশ্ন আসলে পরীক্ষার আগেই বেরিয়ে আসছে? এবং আমরা দেখেছি যে এইবারের পিএসসি পরীক্ষা শুরু থেকেই কম বেশি প্রতিটা সাবজেক্টের প্রশ্নপত্র আগে থেকে বেরিয়ে আসছে, লিকড হয়েছে। তাহলে মানে এটা আমরা পেয়েছি, সত্যতা আমরা পেয়েছি, আপনি কতটুকু এর সত্যতা স্বীকার করবেন? আমি মোটেই স্বীকার করব না। কারণ হলো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস আর কমন পড়া বা সাজেশন দেওয়া, এই দুটোর মধ্যে কিন্তু একটা ডেফিনেশনগত পার্থক্য আছে। জি। আমরা যখন লেখাপড়া করেছি আমাদের শিক্ষকরাও কিন্তু বলে দিতেন যে এই অঙ্কটা অবশ্যই করবি, এই অঙ্কগুলো করে যাবি, এবং পরীক্ষা হলে যে দেখতাম যে ওর ঠিকই ওই অঙ্কগুলো ঠিকই এসেছে। হয়তো 10টা অঙ্ক, তখন আমাদের সময় 10টা অঙ্ক আসতে হয়তো 10টা অঙ্ক দেখা যেত টিচাররা যা বলেছে তার মধ্যে 7-8টা অঙ্ক এসে গেছে। আমি কি বলবো যে ওই টিচার প্রশ্নপত্র ফাঁস করেছিলেন? এক, অঙ্কের না, আমি ক্ষেত্রে তো আমাদের জানা নেই। আমি শেষ করতে হবে। জি। 2 হলো যে আমাকে সরকারি কর্মকর্তা হিসেবে যত কথা বলতে হবে ডকুমেন্টারি ভিত্তিক। আমি কিন্তু নিজে থেকে হাইপোথেটিক্যাল কিছু বলতে পারি না। আমি একটু আপনার সাথে cross করি। আমি শেষ করে জি। দিই আমাদের প্রশ্ন। আমার পরীক্ষা শুরু হলো রবিবারে, তো রবিবার পর্যন্ত আমি কোনো কমপ্লেন পাইনি। রবিবার বিকাল থেকে কমপ্লেন জি। শুরু করলো। তো রবিবার আমাদের ইংলিশ পরীক্ষাটা ছিল, শেষ মানে শনিবারও কোনো কমপ্লেন পাইনি, শুক্রবারও কোনো কমপ্লেন পাইনি। রবিবারে পরীক্ষা হয়ে গেল, আমরা অনেকগুলো সেন্টার ভিজিটও করলাম বাইরে দিয়ে, ভিতরে ঢুকিনি, যেহেতু ক্যামেরা ট্যামেরা নিয়ে গেলে সমস্যা, মানে মন্ত্রী মহোদয় থাকলে সমস্যা হয়, শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয়। তো আমরা বিকাল 5টার পরে অভিযোগ পেলাম যে ইংরেজি প্রশ্ন সম্পর্কে না, তারপরের দিন যে পরীক্ষাটা ছিল সম্ভবত বাংলা পরীক্ষার প্রশ্ন আউট হয়েছে। বেশ কয়েকটা চ্যানেল এবং বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া থেকে আমাকে টেলিফোন করেছে রাত 2টো পর্যন্ত, বিকাল 5টা থেকে রাত 2টো পর্যন্ত, এবং কন্টিনিউয়াসলি অ্যাটলিস্ট 60টা ফোন এসেছে ওই দিন আমার কাছে। এবং আমি বলেছি যে শুধুমাত্র আমার কাছে রিকোয়েস্ট যে আপনারা যেখানেই থাকেন না কেন আমাকে এই প্রশ্নটা যেটা আসছে ফেসবুকে হোক বা যেখানেই হোক, বা আমাকে একটু কাইন্ডলি আমার মেইলে পাঠিয়ে দেন। এবং আমি করছি যে এই বিষয়ে আপনাদেরই করা হবে না, আমরা তদন্ত করে দেবো, কারণ আপনারা যদি আমাকে সাহায্য না করেন তা আমি ওই ইঁদুরটা কোথা থেকে ধরবো? জি। তো এখন দেখা গেল রাত 2টোর দিকে যখন আমি চেক করলাম, দেখা গেল শুধুমাত্র 2টা মানে আমাকে করা হয়েছে মেইল, 2টা, এবং সেটা আমি প্রিন্ট আউট দিলাম। এবং আমাকে যাতে পরের দিনে বাংলা পরীক্ষা পর্যন্ত ওয়েট করতে হয়েছে,
যে পরীক্ষা প্রশ্ন, আমি নীতিগতভাবে আমরা 11টা প্রশ্ন পরীক্ষা শুরু হলে 11টা আমরা প্রশ্ন বের করি না 1 ঘন্টার আগে। এটা আমরা যেহেতু কোনো ছাত্র 1 ঘন্টার মধ্যে পরীক্ষা কিন্তু ত্যাগ করতে পারে না, আমরা প্রশ্ন বের করি না, কারণ তাহলে আমাদেরও কেউ হতে পারে যে এটা জরুরি পড়তে পারে। 1 ঘন্টা পরে যখন প্রশ্ন বের করা হলো, দেখা গেলো 2টি প্রশ্ন, 1টি প্রশ্ন মিলিনি। আচ্ছা, এই পর্যন্ত বাংলা শেষ। এরপরে ঠিক আছে। আমি শেষ করে দেই। জি। এরপরে আমাকে বাংলা ওই পরে আজ পর্যন্ত কেউ এখনো জি, এই যে আপনার ইস্যুটা আসার আগ পর্যন্ত কেউ কিন্তু আমাকে ফোন করে আচ্ছা, বলেন। ঠিক আছে। আমি অন্যান্য কোনো বিষয়ে আমি চ্যালেঞ্জে যাব না। আমি শেষ করে দেই। এখন এরপরে আমাদের এখানে দেখেন এই যে অনেকগুলো আমি যেগুলোই করেছি, প্রত্যেকদিন আমাদের যে কন্ট্রোল রুম আছে সেখান থেকে কিন্তু সব বের করা হয়েছে প্রশ্ন। যে সেটা একটা অনেক অন্তত 15-20টা ফেসবুকে এই সমস্ত প্রশ্ন দেওয়া হয়েছে, কিন্তু কোনটার সাথে কোনটার মিল নাই, কোনটার সাথে কোনটা মিল নেই। এবং আমি অন্য আমাদের কোনো পরীক্ষার প্রশ্নের সাথে মিল নেই। আমি বিনয়ের সঙ্গে হ্যাঁ, এটা হয়েছে যে কি হয়েছে, 2টা মিলেছে বা 3টা মিলেছে, ঠিক আছে, এই ধরনের। ওকে ফাইন, যদি বা ওইটা 5টা ওই মিলেছে। পর্যন্ত থাকে সাজেশন আকারে বাড়তেই পারে, কিন্তু আমি খুব কনফিডেন্টলি বলবো, যেহেতু আমি এটা বের করেছি বা সোর্সের মাধ্যমে এটা আমার হাতে আসছে, এই ক্ষেত্রে প্রথমে আমি আপনার কাছে বিনয়ের সাথে জানতে চাই, মানে আপনাকে আমাকে আপনার কাছে আমাকে কি মনে হচ্ছে, অসৎ কোনো ব্যক্তি মানে সৎ কোনো ব্যক্তি, অ্যাজ এ মানে ক্ষুদ্র জার্নালিস্ট? যদি আপনি সৎ বলে থাকেন, আমি খুবই আত্মবিশ্বাসের সঙ্গে বলবো, সততার সঙ্গে বলবো, আমি এই জিনিসটি গত শনিবার রাত্রে পেয়েছি, এবং আপনি এক এক করে এখানে মেলাবেন এর সাথে যে প্রশ্নগুলো আছে তার সাথে মিলে কিনা। আপনি বলতে পারেন যে আপনি, যদি আমি অসৎ হয়ে থাকি, আপনাকে মাননীয় শিক্ষামন্ত্রীর ভাষায় যে সরকারকে বেকায়দা ফেলার জন্য কিছু করা হচ্ছে কিনা, তাহলে আমি এই প্রশ্ন পাওয়ার পরে এটা হাতে লিখেছি, কাউকে হাতে লিখিয়েছি, এটা যদি আমি অসৎ হয়ে থাকি। আর যদি আপনার ছাপা প্রশ্নটি না হাতে লেখা হাতে লেখা প্রশ্ন, আর যদি আপনার কাছে মনে হয়ে থাকে যে একজন ক্ষুদ্র সংবাদকর্মী হিসেবে আমি অনেস্টলি স্পিকিং, তাহলে দায়িত্ব ছিল এটা আমার সাথে যোগাযোগ করা, মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে সচিব মহোদয়ের সাথে যোগাযোগ করে এটা ব্যবহার করা, কিন্তু আপনি সেই দায়িত্বটি পালন করেননি। আমি ওই বিষয়ে আসছি, অবশ্যই আসবো। যদি আমি মানে আপনার কাছে আপনার দৃষ্টিতে আমি সৎ হয়ে থাকি, তাহলে আমি খুব, তাহলে সৎ হলে আপনার দায়িত্ব ছিল যে আমি সে বিষয়ে আসবো, যদি সৎ থাকে ওইখানে আপনার বলা উচিত ছিল, নজরে নিয়ে আসা উচিত ছিল, এই বিষয়ে আমি আসবো। ওই বিষয়ে আসার আগে যদি আমি খুবই আত্মবিশ্বাসের সঙ্গে বলি যে এই জিনিসটি আমি শনিবার সন্ধ্যায় পেয়েছি, তার সঙ্গে এর মধ্যে যা আছে আপনি হিসাব করলে এক এক করে হিসাব করলে সব মিল পাবেন, তাহলে এই প্রশ্নটি আমার হাতে আসলো কিভাবে? আমি তো যদি আপনার কাছে আমি বলি, আপনি শুধু একাস্ত সাংবাদিক নন, এখানে তো আরো অবশ্যই মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এ পর্যন্ত 5 জন সাংবাদিক প্রশ্ন দিয়েছেন। পরশুদিনের ঘটনাই হলো, রাত্রে এসে এক সাংবাদিক 10টার সময় প্রশ্ন দিয়ে বললেন যে এটা 80% মিল পাবেন। পরের দিন সকালে এসে উনি বললেন না, ওটা ভুল আছে, এইটা পাবেন আপনি 100% মিল। উনি আমাদের সবাইকে ডেকে এনে ওনার চেম্বারে বসে রাখলেন, সচিব মহোদয়, অতিরিক্ত সচিব 2 জন, আমি ডিজি, আরো মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সবাই টেনশনে আছি। এবং যখন নাকি প্রশ্নটি আনা হলো, এটা আমি বলতেছি সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে, দেখা গেল একটি প্রশ্ন মিললেন না। ওই সাংবাদিক তখন এখানে ছিলেন না, মন্ত্রী মহোদয় ফোন দিলেন যে আপনি যে আমাকে প্রশ্ন দিয়ে গেলেন, আমি এতগুলো অফিসার আজকে সারাদিন বসিয়ে রাখলাম এখানে, রাত থেকে তাদের ঘুমাতে দেইনি, এখন আপনি যে বললেন প্রশ্ন তো একটাও মিলল না, তখন বলছে সরি প্রশ্ন মিলেনি। আমি কি নাম বলতে শুনতে চান? কোনো সমস্যা নেই, আপনি নাম বললে বলতে পারেন, না বললে বলতে পারেন, কিন্তু আমি যেখানে সাক্ষী সেখানে আমি আমারটা নিয়ে, আপনার উচিত ছিল প্রশ্ন যদি আপনার কাছে যে থাকে, উচিত ছিল, ওটা আমার ভুল হয়েছে, অথবা আমরা অন্য কিছু করতে পারতাম, রিপোর্ট আকারে প্রকাশ করতে পারতাম। আমরা বলি রিপোর্ট আকারে প্রকাশ করলে, রিপোর্ট আকারে প্রকাশ করবেন কেন? আপনি এটা উচিত ছিল আমার অথরিটির কাছে এটা দেওয়া, অথরিটির কাছে দেওয়া উচিত ছিল। যেমন আমরা মনে করেন এই জিনিসটা যখনই আমাদের ওয়েবসাইটে আমরা দেখেছি এই ধরনের ফেসবুকে, যদিও দেখেছি আমাদের এই প্রশ্ন মিলেনি, আমার কাছে সব আছে এখানে, কিন্তু তারপর আমরা কি করেছি, বিটিআরসি কে আমরা চিঠি দিয়েছি, মিরপুর থানায় আমরা মামলা করেছি, আমরা টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে যে সেল আছে কমপ্লেন করার, তাদের নির্ধারিত ফর্ম, সেখানে আমরা কমপ্লেন করেছি, পুলিশের আমরা চিঠি দিয়েছি। সেই সাথে কি করেছি যে আমরা বিটিআরসি, পুলিশের থানা মামলা, র্যাবের ডিজিকে চিঠি দিয়েছি, এবং এবার আমি আপনার কথা আসি, আমি আপনি যেমন বলছেন যে মেলেনি যারা দিয়েছে, ঠিক ওই কনফিউশন থেকে আমরাও জানি, এবং রিপোর্ট আকারেও প্রকাশ করিনি, এই জন্য যে যদি একাধিক সেট থাকে সেটটা চেঞ্জ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমাদের রিপোর্টটি ফলস প্রমাণিত হবে। যে সেটা না, আপনি আমাকে সাহায্য করবেন। আমি একটু প্রফেসর সিদ্দিকুর রহমান, আমি একটা লাইন বলবো যে আমরা এই যে ফেসবুকে যেগুলো আমাদের কাছে মিলেনি, আমরা যতগুলো ডাউনলোড করেছি, কিন্তু তাদের কিন্তু আমরা ছাড়িনি, তাদের বিরুদ্ধে সবার এই যে অ্যাড্রেসগুলো দিয়েছে,
আপনারা জানেন যে একটা ইউআরএল অ্যাড্রেস থাকে, সেখানে একটা ফেসবুক খুলতে হলে তাকে কতগুলো ওখানে ইনফরমেশন দিতে হয়। সেই ইনফরমেশনের ভিতরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যাদের এগুলো দায়িত্ব ধরার, তাদের তো আমরা সাথে সাথে দিয়েছি এই জন্যই যে এই ধরনের প্রচার জি। সেটা ছাত্রদের শিক্ষা করে, যে পরিবেশ সেটা নষ্ট করে, অভিভাবকের পরিবেশ নষ্ট করে, দেশের যে আপনার সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা জি। সেটাকেও নষ্ট করে। এই জন্য তো আমরা বসে নেই। আপনি যদি ওই প্রশ্নটা কালকে দিতেন তাহলে অবশ্যই আমরা সেটা আজকে যদি দেখতাম যে ঠিক আছে, তাহলে আমরা আপনার কাছ থেকে কিন্তু সূত্র জানতে চাইতাম না, আপনার কথাও রেফার করতাম না, আমরা কিন্তু ক্রিমিনাল ধরতাম। যদি সত্যি হয়ে থাকে তাহলে ক্রিমিনালটা ধরুন। আমার Yes. আমার ব্যক্তিগত আবেদন, কিন্তু এখন যদি কি মনে হয় বলতে? যে সত্য, আমি এখন এখন আপনি আমাকে বলছি না, সাহায্য করতে তাহলে পারেন। তাহলে তাহলে ক্রিমিনাল যারা জি, অপরাধী তাদের এখন আপনি criminal আমাকে দিয়ে সাহায্য করতে পারেন। আমরা যদি দেখি যে হ্যাঁ এটা এখন এটা জি। হাতে লেখা, এখন জি, হাতে হয়ে লেখা। যাওয়ার পরে একটা ফোন রয়েছে, আমি ফোনটা নিয়ে আসছি। হ্যালো দর্শক, কে রয়েছেন ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যাঁ, আমি মিরপুর থেকে বলছিলাম। জি। আমার বাচ্চা পল্লবী মডেল স্কুলে পড়ে। আপনার নামটা একটু বলবেন? জি, আমার নাম শফিকুল ইসলাম। জি বলুন। আমার মেয়ে মিরপুর মডেল স্কুলে পড়ে। ওখান থেকে স্কুলে যে বাধ্যতামূলক কোচিং আছে সেটা তো করে, তারপরে স্কুলের যে স্যার তাদের কাছে কোচিং আছে সেটাও বাধ্যতামূলক। তো সকালবেলা বাসা থেকে যায়, স্কুল বন্ধ, কোচিংও বন্ধ, কিন্তু স্যারের কোচিং চালু। সেই স্যারের কোচিং এর চালু থেকে যে সকালবেলা কোচিং করে আসে, সেখানে যা যা পড়ে আসে পরীক্ষার হলে যায়, সেগুলো সম্পূর্ণ চলে আসে। এটি কি আপনি এখন সেই ক্ষেত্রে আমি কাকে দায়ী করবো? আপনি কি এটি বর্তমানে যে পরীক্ষা চলছিল, অর্থাৎ গতকাল যে পিএসসি পরীক্ষা শেষ হয়েছে সেটার কথা বলছেন? জি 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 জি, জি। গতকাল না আজকে, হ্যাঁ গত জি। যে পরীক্ষা শেষ হয়েছে এই পরীক্ষা থেকে রোববার থেকে শুরু হয়েছে এই পরীক্ষাটাই, ক্লাস 5 এর পরীক্ষা। আপনি কি স্কুলের নামটা একবার বলবেন? কোন স্কুল? জি, পল্লবী মডেল স্কুল। জি কি বলবেন মোহাম্মদ আলমগীর হোসেন? আপনারা জানেন যে কোচিং সেন্টারগুলোতে আমরা কেন পাঠাই ছেলেদের পাঠানো হয় যে কোচিং সেন্টারগুলোতে কাজ কি, বই পড়ানো এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা যদি বাজারে গাইড বইগুলো দেখি সেখানেও দেখবেন এসএসসি পরীক্ষা বা ইন্টারমিডিয়েট পরীক্ষা বলেন, ইভেন বিসিএস গাইড, সেখানে কি বলে দেওয়া হয়, এগুলো প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন থাকে, কিন্তু শেষে কি করে 4টা সেট দিয়ে দেয়, কসেট খসেট গসেট গসেট এগুলো পড়লে আপনার 100% প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা। এবং দেখা যায় সত্যিকার অর্থে যে কিছু কিছু প্রশ্ন কিন্তু মিলে যায়। কিছু কিছু ঠিক একইভাবে ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে দর্শক যে প্রশ্ন কোচিং সেন্টারের কাজই তো হলো যে দায় দেবে কাকে, যে এবং এটি শুধু কোচিং সেন্টার নয়, কথিত কোচিং সেন্টার নয়, এটা স্কুলের ভিতরে যে বাধ্যতামূলক কোচিং সেন্টার করানো হয় সেই ধরনের কোচিং সেন্টারে, এবং ওই সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক যে প্রশ্ন দিয়ে দিচ্ছে পরীক্ষা হলে গিয়ে হুবহু একই প্রশ্ন। তিনি কিন্তু বলেননি যে সাজেশন আকারে দিচ্ছে, 20টি দিলে 10টি বাচ্চা বা 15টি বাচ্চা। জিজ্ঞাসা করলে পাওয়া যাবে, এটা হুবহু মিলার কোনো সুযোগ নেই। এই ব্যাপারে আমাদের বক্তব্য হলো, মানে প্রশ্ন, ডিজি মহোদয় বলতেছেন প্রশ্ন আউট হয় নাই, অভিভাবক বলেন প্রশ্ন আউট হয়েছে, আপনি বলছেন যে আপনি আগের দিন সন্ধ্যায় পেয়েছেন। তো এখন এই বিষয়টা যদি আউট না হয় তাইলে তো ভালো কথা, কিন্তু প্রশ্নটা আউট হচ্ছে, এটা কিন্তু এখন সারা দেশে এই নিয়ে কথাবার্তা চলছে। তো এবং যদি আউট না হয়ে থাকে তাইলে যারা এই কাজগুলি রটাচ্ছে তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া উচিত। আর যদি আউট হয়ে থাকে তাইলে যারা আউট করছে তাদেরকে ধরার ব্যবস্থা করা উচিত, নতুবা ভবিষ্যতে এই প্রবণতা বাড়তে থাকবে এবং দেশের শিক্ষা বলতে কিছু থাকবে না, পাস থাকবে, শিক্ষা থাকবে না, যোগ্যতা থাকবে না, শিক্ষার্থীরা যোগ্যতা অর্জন করে উপরের ক্লাসে উঠবে না। তো অতএব এই বিষয়টা জাতির জন্য অত্যন্ত একটা কঠিন বিষয়, এবং এইটা নিয়ে ছেলে খেলা করা বা এইটা নিয়ে মানে এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। যদি করা হয় জাতি ক্ষতিগ্রস্ত হবে। অতএব জাতির স্বার্থে আমাদেরকে, ভুল আমরা জীবনে বহু করি, ভুলগুলি আমাদেরকে নিজেদেরকে চিহ্নিত করে ভুল শুধরাবার পদক্ষেপ নিতে হবে। তাইলে ঠিক জাতীয় জীবনেও তাই, শিক্ষার ক্ষেত্রেও তাই, যদি ভুল হয়ে থাকে তাইলে ভুলটাকে শুধরাবার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। তা না হলে কিন্তু আমরা
ডক্টর সাদ হোসেন আজকে ডিজি মহোদয় ঠিকই বলছেন, উনি ওনার মন্তব্য দিচ্ছেন যে প্রশ্ন আউট হয়নি। আমরা কিন্তু গতকাল একটি রিপোর্ট প্রকাশ হয়েছে, প্রতিবেদন প্রচার করেছে একুশ টেলিভিশনে, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাইমা খাতুন। তিনি বলেছেন সরকার কখনো খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলছে যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না, আবার কখনো কখনো প্রকারান্তরে স্বীকার করেও নিচ্ছে। গতকাল কিন্তু আমাদেরকে ফাইমা খাতুন বলেছেন যে হ্যাঁ, এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং ফাঁস হওয়ার কারণে কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছে, এটাই তার প্রমাণ যে আমরা স্বীকার করছি। উনি এইভাবে গত বছর তো এরা কিন্তু অস্বীকার করা হচ্ছিল যে কোনোভাবেই মানে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না। ঠিক একইভাবে শিক্ষামন্ত্রী গতকাল বিবিসির সাথে এক সাক্ষাৎকারে বলেছেন যে প্রশ্নপত্র ইচ্ছা করলেই বন্ধ করা সম্ভব না। একদিকে বলছেন যে সরকারকে বেকায়দায় ফেলার জন্য এগুলো বেশি করে প্রচার করা হচ্ছে, আবার আরেকদিকে বলছেন যে ইচ্ছা করলেই প্রশ্নপত্র বন্ধ করা সম্ভব হচ্ছে না। আসলে লুকোচুরি কেন? না, আমরা সেদিন একটা টেলিভিশন চ্যানেলে ছিলাম, তো সেখানেও সরকারের প্রতিনিধি যারা তারা স্বাভাবিকভাবে বলছে যে বোধহয় প্রশ্নপত্র পুরা ফাঁস হয়েছে, এটা বলা যায় না, যেহেতু তারা কর্মকর্তা মন্ত্রী তবুও যতদূর স্বীকার করতে পারেন, অনেক কর্মকর্তারাও স্বীকার করা যায় না, কারণ স্বীকার করলে তো তাকে নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে। তো কিন্তু যিনি উপস্থাপক ছিলেন তিনি খুব কনফিডেন্টলি বলেছে যে আমার কাছে অনেক প্রশ্ন আছে, অনেক প্রমাণ আছে, এটা নিয়ে আমরা অযথা তর্ক করতে চাই না, যদি দরকার হয় এই অনুষ্ঠানের বাইরে আপনাদেরকে দেখাতে পারবো। তো একটা জিনিস যে এতভাবে রটেছে, হয়তো কিছু না কিছু তো বটে, যতই একেবারে কোনো কিছু ফাঁস না হলে একেবারে সম্পূর্ণ ভুয়া রটে যাবে, এবং এই যে প্রশ্নকর্তা যেরকম কনফিডেন্টলি বললো এরকম বলবে এটা ইয়ে না। তো প্রথমে আমার আর এখানে বোধহয় বিভিন্ন পরীক্ষা কিন্তু বিভিন্নভাবে ফাঁস হয়। আমি বলবো যে পিএসসি বা মানে এই প্রাইমারি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় যেভাবে ফাঁস হবে, হয়তো সেকেন্ডারিতে গিয়ে আরেকটু জটিলভাবে তারা পদ্ধতি রাখে, সেটাকে ব্রেক করতে হয়তো আরো বুদ্ধি লাগে, আরো মানে চাল যেটা সেটা আরো শক্ত হবে। আবার ইয়েতে গিয়ে ইউনিভার্সিটি লেভেলে গিয়ে ভিন্ন রকম হয়তো সমস্যা হবে। পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা ফাঁস করতে হলে সেখানেও আবার ভিন্ন কায়দাতে হবে, কারণ তাদের পরীক্ষার সিস্টেমটা আলাদা এবং তাদের প্রস্তুতি ভিন্ন রকম। এবং পাবলিক সার্ভিস কমিশনে মাল্টিপল সেট এবং কত সেট প্রশ্ন হয় এটা আপনি বলতেও পারবেন না। কোনোটাতে 19টা সেট হইতেছে, কোনোটাতে 47টা সেট হইতেছে, এবং এইটা আমি চেয়ারম্যান থাকাকালীন দেখছি যে কদিন পরে আমিও ভুলে যাই ফাইলে। এটা শুধু আমি জানতাম আর আমার কন্ট্রোলার অফ এক্সামিনেশন জানতাম। কন্ট্রোলার অফ এক্সামিনেশন অত্যন্ত সৎ, এবং বাংলাদেশের মধ্যে আমি এখনো বলবো যে আমি যত অফিসার দেখেছি হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট এফিসিয়েন্ট অফিসার। আর সেখানে যে প্রশ্ন রাখার যে ট্রাঙ্ক, সেই ট্রাঙ্ক যদি আপনি দেখেন তো ওনাদের যে পাবলিক প্রাইমারি যে ইনফ্রাস্ট্রাকচার যে এইগুলি ট্রাঙ্ক রাখার জায়গা হবে না ওখানে। আপনি শুধু পাবলিক সার্ভিস কমিশনে গিয়ে একসময় বলে যে আমাকে বাইরের থেকে ট্রাঙ্ক দেখেন আপনারা কতগুলো ইয়ে হয়। এবং পাবলিক সার্ভিস কমিশনে যখন প্রশ্ন যায়, সেই দিন পাবলিক সার্ভিস কমিশন এখানে থাকাকালীন জাহাঙ্গীর গেট থেকে শুরু করে আপনার ফার্ম গেট পর্যন্ত এদিকে পুরো ট্রাক হয়ে যায়। তো এই ইনফ্রাস্ট্রাকচার আর পাবলিক প্রাইমারি ইনফ্রাস্ট্রাকচার এই দুটা তো কম্পেয়ারেবল না। আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং মনে করি ডিজি প্রাইমারি এডুকেশন যাই বলেন, আমার ধারণা এই রকম একটা রুডিমেন্টারি স্ট্রাকচার যেটা ডাইরেক্টরেট অর্ধেক হয়তো 80% কাজ করে, তার নর্মাল স্টাফ দিয়ে, এই জন্য তো ওনাদেরকে আলাদা করে লোক দেওয়া হয় না। আর ন্যাপ যেটা তারা কিছু কাজ করে, এই দুইটা মিলে এই 31 লক্ষ লোকের পরীক্ষার্থীর প্রশ্ন সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করে ইয়ে করতে গেলে কোন জায়গা থেকে আউট হয় এটা বের করা ডিফিকাল্ট। এবং আমার ধারণা যে আউট হওয়াই কিন্তু স্বাভাবিক, এরকম একটা রুডিমেন্টারি স্ট্রাকচার আগে তো হয়নি। হ্যাঁ, আগে তো হয়নি। পরীক্ষা তো শুরু হলো কয় বছর থেকে মাত্র। সেন্টার পরীক্ষা আমরা যখন ছোটছিলাম আমরা বলতাম সেন্টার না, পরীক্ষা। এটা ভিন্ন জিনিস। এটা আমি এইখানে আপনাকে আমি বলবো যে এটা ওইটা ছিল স্কলারশিপ পরীক্ষা। এখানে আপনারা একজন লোককে আনা উচিত, উনি এই ব্যাপারে কাজ করেছেন। আমি সিদ্দিকুর রহমান সাহেব জানি, কাজী খলিকুজ্জামান, ডক্টর কাজী খলিকুজ্জামান
উনি সিলেটের বোধহয় আমার যতদূর মনে পড়ে রাজনগর উপজেলাকে কেন্দ্র করে বা ওই আশেপাশের দুই একটা জেলা উপজেলায় কেন্দ্র করে উনি একটা মডেল করেছিলেন যে এই পরীক্ষাটা উপজেলা পর্যায়ে হতে ডক্টর পারে। সাউদ হোসেন, যেটাই হোক প্রশ্ন কিন্তু শুধু পিএসসি না, আজকে প্রাথমিক সমাপনী পরীক্ষা না, এই ধারাবাহিকতা চলছে এসএসসি, এইচএসসি, অন্যান্য নিয়ে পরীক্ষা। এইগুলো আমরা একটু ফোন নিয়ে আসছি, কয়েকটা ফোন রয়েছে অনেকগুলো। হ্যালো দর্শক, কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো, থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে মন্ত্রী মহোদয় সাহেব, কালকে ৭১ চ্যানেলে প্রায় 11:35 আপনার দেখেছি একটি ওয়েবসাইটে যে প্রশ্নটি, সেই প্রশ্নটি হুবহু আজকে পরীক্ষায় পড়েছি, অথচ উনি কিভাবে বলছেন যে এটি প্রশ্নপত্র ফাঁস হয়নি। ওখানে বলা হয়েছিল যে আপনাকে কালকে দেখানো হবে, সেটি আজকে ওই প্রশ্নটাই পড়েছে এবং পাটিগণিত আপনার ওই জ্যামিতি 100% এবং 70% আপনার এই প্রশ্নটাই মিলে গেছে। তো উনি আবার কিভাবে বলেন যে এটা প্রশ্নপত্র ফাঁস হয়নি? জি অনেক ধন্যবাদ। আরো দর্শক রয়েছেন। হ্যালো দর্শক, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। জি কোত্থেকে? নারায়ণগঞ্জ থেকে। জি বলছিলাম। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার মেয়ে ক্লাস 5 এ পরীক্ষা দিয়েছে। জিডি সাহেবের প্রশ্নটা হচ্ছে যে উনি যে তথ্য আপনার কাছে দাঁড় করেছে, আর পান্না ভাই আপনার সাথে আমি একটা কথা হচ্ছে, আপনার কাছে যে কিছু প্রমাণটা আছে, এই প্রমাণটা কিন্তু আমার কাছেও আছে। জি অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। পরবর্তীর মধ্যে আরো একজন রয়েছেন। হ্যালো দর্শক, কে রয়েছেন? হ্যালো হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি বলতাম যে গতকালকে ৭১ চ্যানেলে আমি যখন দেখছিলাম এই অনুষ্ঠানটা, এই প্রশ্নপত্র ব্যাপারটা নিয়ে, জি তো উপস্থাপিকা বলছিল যে আপনার প্রশ্নটা আউট হয়েছে, কিন্তু মন্ত্রী মহোদয় সরাসরি অস্বীকার করলেন যে না, এরকম কিছু হয় নাই। জি আপনার প্রশ্নটি কি? আপনি যখন ডিজি মহোদয়কে বললেন যে আমি গতকালকে পাইছি, উনি বললো যে আপনি আমাকে আগে জানাননি কেন। কেন আমার প্রশ্নটা হলো যে আগে জানালে বলে যে হয় নাই, পরে জানালে বলে যে হয়েছে, আগে জানাননি কেন? এটা আসলে আমাদের চেষ্টা করা জি উচিত। জি জি আগে জানালে না মিললে কিভাবে বলবো যে হয়েছে? অনেক ধন্যবাদ। মিলতে তো না, হবে। উনি যেটা বলছেন যে আগে বললে, আমার যেটা ভ্রান্ত ধারণা ছিল যে একাধিক সেট, এটা সরকার তার মুখ রক্ষার জন্য বলবে অন্য সেট দিয়ে দেওয়া হোক। আমাদের এটা আপনি সততা বলতে পারেন, অসততা বলতে পারেন, আমাদের একটা চ্যালেঞ্জ, আজ ব্যক্তিগতভাবে আমার চ্যালেঞ্জ, যে আসলে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কিনা দেখতে হবে, প্রমাণ করতে হবে, নাকি আমরা শুধুমাত্র সরকারকে অভিযোগ করছি কোন হাওয়ার উপর দাঁড়িয়ে। না, আমরা- তো যদি এইটি দেখানো হতো বা দেয়া হতো, হয়তো প্রশ্নপত্র সেট চেঞ্জ করে অন্য সেট দেওয়া হতো, তখন যে দর্শক যে না, বিষয় আমরা বলতে দরকার চাচ্ছেন, হলে যদি এটা যদি মিলে যেত, পরীক্ষাকে আমরা ক্যান্সেল করে দেবো। মিলে যেত। এখন যারা আমরা প্রশ্ন পরীক্ষা করছে cancel তাদের আমরা- কাছ থেকে আমি তো একটু আপনারা বলি, জেনে নিতে আপনারা পারতেন। যা বললেন যে জি। সরকার স্বীকার করে না, এই কথাটা মোটেই ঠিক নয়। আমি যখন মহাপরিচালক ছিলাম ভুবনেশ্বর শিক্ষা ব্যুরোর, আপনারা জানেন গত বছরে যখন নাকি প্রাথমিক শিক্ষক নিয়োগ জি, জি। একটা পরীক্ষা হয়, সেখানে প্রশ্নপত্র ফাঁসের এরকম অভিযোগ উঠেছিল। আমাকে সেই কমিটিতে আহ্বায়ক করা হয়েছিল। আমি বাংলাদেশের কয়েকটি জেলা, সেগুলো অভিযোগ যে সমস্ত জেলায় হয়েছিল সেগুলো তদন্ত করেছিলাম এবং সেখানে প্রশ্নপত্র ফাঁস প্রমাণিত হয়েছিল। আমি নিজেই সেটার উপরে রিপোর্ট করে মানে দিয়েছিলাম যে হ্যাঁ, প্রশ্নপত্র ফাঁস হয়েছে। জি। 17টা জেলা। আমরা একটু বিরতিতে যাব। জি জি, আমাকে কথা বলতে না, অবশ্যই, টাইম অবশ্যই। লিমিট করে দেন, এটা অবশ্যই। ঠিক না। দাঁড়ান, আপনাকে লাইন এখন যে কথা শেষ করার আগে তো আপনার প্রশ্ন ছড়িয়ে দেন, কিন্তু উত্তর তো নিতে হবে। সেটা আমি নিজে ওখানে, আমরা যারা কমিটি ছিলাম সবাই বলেছি হ্যাঁ, প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এটা প্রমাণ আছে, ডকুমেন্ট সাথে দিয়েছি এবং সরকারকে বলেছি যে হ্যাঁ, এটা বাতিল করা উচিত। সরকার অ্যাকর্ডিংলি 17টা জেলার পরীক্ষা বাতিল করে দিয়েছিল, এই প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। তাহলে যেখানে প্রমাণ পাওয়া যাবে, ফাঁস আর কমন পড়া এক জিনিস না। আমার কাছে যত ডকুমেন্ট পর্যন্ত দিয়েছেন আপনার সাংবাদিক ভাইরা, আমি আজ পর্যন্ত একটা, এবং সাংবাদিক ভাইদের আমি আবার পরে বলেছি যে আপনি দিয়ে গেলেন তো প্রমাণ তো দিয়ে গেলেন না, আপনার মিলল না তো প্রশ্ন, তখন বলে সরি এটা মিলে নাই, ঠিক আছে আমরা দেখি আগামীতে আমি কিছু বলতে পারি। আমারও ঠিক একই অনুরোধ ছিল যে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে যেটা দিয়েছেন কি না দিয়েছেন সেটা আমি জানি না, এটা কেন দেন নাই বা দেন নাই, দিলে আমরা কি করতে পারতাম এটার, এই যে আমরা যতগুলো, এরপরেও দেখেন আমরা কমন পড়ার পরে ফেসবুকে তো আমরা মামলা করে দিয়েছি তাদের বিরুদ্ধে, এবং এক জায়গায় দুই জায়গায় না, আমরা তো এটা চাই না। হ্যাঁ, এটা ঠিক যে এই যে আধুনিক প্রযুক্তি মামলা করলেন কেন?
মামলা করেছে তারা অবশ্যই অপরাধ করেছে। কেন সাজেশন দিচ্ছে? যদি না, না, সাজেশন হয়ে থাকে না, তাহলে না, মামলা করবেন কারণ কেন? তারা তো এই সাজেশনের নামে বিভ্রান্তি সৃষ্টি করছে, আমরা কেন মামলা করবো না? তাহলে তো কোনো কোচিং সেন্টার বা কোনো ব্যক্তিগত পর্যায়ে যারা পড়াশোনা করছে কেউ সাজেশন দিতে পারবে না। না দিবে, কিন্তু ফেসবুকে কেন দিবে? ফেসবুকে এইভাবে ওপেনলি কেন দিবে? এটা তো এক ধরনের ক্রাইম, সাইবার ক্রাইম। জি, আমি একটা বিরতিতে যাব, তার আগে অধ্যাপক সিদ্দিকুর রহমান আপনার কাছে প্রশ্ন। আমার মতো একজন ক্ষুদ্র সংবাদকর্মী যদি সোর্সের মাধ্যমে এই জিনিসটা পেয়ে থাকে, সরকারের হাত তো অনেক বেশি প্রসারিত, তাদের অনেক গোয়েন্দা সংস্থা রয়েছে, তারা কি আসলেই অনুসন্ধান করতে পারছে না, সত্যতা মেলাতে পারছে না, নাকি জানা সত্ত্বেও কিছু করছে না রহস্যজনক কারণে? এর আসলে উত্তরটি কি আমরা জানতে চাই। এই প্রশ্ন তো ওনার কাছে না, আমার কাছে করা হচ্ছে। এই প্রশ্ন জি তো- জি এই প্রশ্নের উত্তর আমি দেব। জি জি আপনি বলুন। আমরা যদি সরকার যদি মনে করেন না এটা চাইতাম না, তাহলে তো 4টা মামলা 4 জায়গায় করতাম না। না, আমি প্রশ্নটাকে আমি বোঝাতে পেরেছি। আমরা যদি শুনেন, আমরা যদি সরকার যদি না চাইতো যে সরকার না এটাকে লুকোচুরি খেলবে, তাহলে সরকার এই 4টা প্রতিষ্ঠানের কাছে তদন্ত করতে দিত না। যে তদন্ত করতে দিয়েছেন, ওয়েলকাম, আমরা তার জন্য সাধুবাদ জানাই। কিন্তু কথা হচ্ছে কি, আমি বলতে চাইছি আমার মত। জি ডক্টর আলমগীর, আপনারা একটা করে না যে যখন এত লোকই বলছে যে চ্যানেল 71 কালকে যে প্রশ্নটা দিছে স্যার, সেটা কত পার্সেন্ট মানে এটা আপনার কত পার্সেন্ট মিলেছে বলেন দেখি? ওনার আমার পুরো এখানে প্রশ্নটার কত পার্সেন্টেজ আমার মনে হয় পুরোপুরি মিলে গেছে। এখানে যা আছে হ্যাঁ। এর প্রতিটা প্রশ্ন আসছে। আপনি এখনই যদি আচ্ছা, তাহলে এখন একটা কথা, যে কোনো জি। জিনিস আমাদের এখানে যে সাদাত স্যার আছেন, জি। উনি ম্যাজিস্ট্রেসি করেছেন, জি উনি জানেন সাক্ষীর কিন্তু একটা সময় আছে, সাক্ষীর কিন্তু একটা ধরন আছে। আপনার এই প্রশ্নটা যদি এখন আমি যদি বলেন, তাহলে এখন যে কেউ এটা কপি করতে পারে আমার কাছে। না, না, আমি তো প্রথমে বলে নিলাম। আপনার কথা বলছি না, বলে নিলাম। আপনার কথা বলছি জি। না। এখন যদি এটা তদন্ত করতে দেওয়া হয়, তাহলে এটা তো হারাবে, গুরুত্ব হারাবে। কারণ প্রশ্ন তো এখন অলরেডি মানুষের হাতে আছে। জি। এখন যদি ধরেন 1 লক্ষ প্রশ্ন এভাবে করে এনে দেওয়া হয়, তাহলে তদন্ত কমিটি বলেন আর পুলিশ বলেন আর যে জি, সোর্স আমি বলেন, এখন তো প্রশ্ন চলে গেছে আমি আমার সাথে। কিন্তু এই জন্য আমি কিন্তু সেই কথাটি বলার চেষ্টা করেছি। না না, আমি কিন্তু সেই কথা বলার চেষ্টা করি, যদি আপনি আমার উপর আস্থা রাখতে পারেন, যদি আপনার মনে হয় যে আমি সততার সাথে বলছেন, না, প্রমাণের বিষয়, প্রমাণের বিষয় যদি ওটা আপনি বিশ্বাস করেন, তাহলে আপনাকে না, বিশ্বাস এটা তো করতেই হবে। তদন্ত তো যে- আমি শুনেন, যে এটা তো আমি তদন্ত করে বের করব না, তদন্ত বের করবে এটার জন্য অথরিটি আছে। না, সেটা না দেবে, আপনারা যে অস্বীকার করছেন সেই বিষয়ে আমি বলছি। সাক্ষ্য হয়নি, এখন এটার মূল্য সেটা না দেবে, ঠিক আছে, সাক্ষ্য হয়নি, এটার মূল্য এখন এটা শূন্য। ভ্যালুলেস। কিন্তু আমি বলছি যে আপনারা স্বীকার করছেন না অস্বীকার করছেন, সেই না। জায়গা থেকে আমরা আমরা প্রশ্নগত ভাষা যেটা স্বীকার করছি না, কারণ করার কোনো সুযোগ নেই, কারণ কোনো প্রমাণ নেই 100% প্রশ্ন মিলেছে এই পর্যন্ত। জি। এক, কোনটা 1%, কোনটা 2%, যেমন যে আমাদের যে সাংবাদিক উনিও আপনার যারা একটা দর্শক চ্যানেলে- বলছেন তারাও মিথ্যা বলছেন। সব দর্শকই বলছেন আমি শুনেছি, এই করেছে ওই করেছে। কোন দর্শক তো, আমি তো ওপেন যে একটা ব্যক্তি চ্যানেলে ফোন দিলেন তার মেয়েকে ওপেন প্রশ্ন- একটা শুনেন, হ্যাঁ। একটা চ্যানেলে আমি এই পরশুদিনও একটা ছিল আমার, সেখানে আমি তো ওপেন বলেছিলাম যে দয়া করে যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন আপনার নাম ঠিকানা গোপন রেখে আমার মেইলে আপনারা দিয়ে দেন, অথবা যদি না পারেন আপনারা গোপনে আমার কাছে দেন। তাহলে আপনার কি মনে হচ্ছে যে তার মানে ব্যক্তি কি তাদের তো সহযোগিতা করেন না, উনি এটা অপপ্রচার করে একটা মানে মনে হচ্ছে যে ওদেরই সুযোগ করে দিচ্ছে যারা এগুলো করে দেয়। আর কিছু লোক আছে এই যে ফেসবুকে দিচ্ছে, তার লাভ কি? লাভটা কি আমাকে বলেন? জি। যে নাকি ইতে পড়াচ্ছে, কোচিং সেন্টার পড়ছে, সে বা যে এই প্রশ্ন আপনার কাছে আপনার কথা অনুযায়ী 1000 টাকা জি, বিক্রি জি। করেছে, সে লাভবান হয়েছে। ফেসবুকে দিয়ে সে কি লাভবান হয়েছে? তার তো কোনো আর্থিক ফেসবুক সুবিধা বিষয়ে নেই। তারটা কি? তারটা হলো যে সিদ্দিকুর রহমান নৈরাজ্য বলবেন, সৃষ্টি করা। আমরা দেশের মধ্যে একটা নৈরাজ্য সৃষ্টি করা তার দায়িত্ব। জি, হিসাবে একটা সে নিয়েছে। ছোট্ট বিরতি, সেই নৈরাজ্যের অংশীদার তাহলে আমরাও হয়ে যায় আর কি, যদি এই ধরনের প্রশ্নপত্র আপনার সামনে নিয়ে আসি। দর্শক, ছোট্ট বিরতি পরে খুব শীঘ্রই ফিরছি। ডক্টর দেখছেন 21 রাত। ডক্টর সিদ্দিকুর রহমান, কি করা উচিত আসলে এখন আপনি যেটা বলছিলেন? আসলে আমাদের বিভিন্ন পর্যায়ে তো প্রশ্ন আউট নিয়ে কথাবার্তায় 2-4 বছর হচ্ছে। তো অতএব আমাদের যদি সত্য হোক মিথ্যা হোক, কিন্তু আমাদের প্রশ্ন যাতে ভবিষ্যতে আউট না হয় তার জন্য ব্যবস্থা নিতে হবে। এবং 2 দিন আগে আমি এটিএন নিউজে বলেছিলাম যে ওই কথাটা, যে প্রশ্ন করে কন্ট্রোলারের কাছে প্রশ্ন থাকবে এবং পরীক্ষার 1 ঘন্টা আগে তাকে কোড নাম্বার জানিয়ে দেওয়া হবে। সে প্রত্যেক সেন্টারগুলি কিন্তু উপজেলার বাইরে থাকবে না, উপজেলা পর্যন্ত, জি। ওখান থেকে প্রিন্ট নিয়ে পরীক্ষা হবে। তাইলে আমি যে কথা বলতে চাই, যারা প্রশ্ন আউট করে তারা চলে ডিজিটাল পদ্ধতিতে, অ্যানালগ পদ্ধতিতে চলে সরকার। তো অতএব ডিজিটালে আমাদের যেতে হবে, না গেলে এখন যে ছাত্র সংখ্যা বাড়ছে, কেন্দ্র বাড়ছে, শিক্ষক
ইনভিজিলেটর বাড়ছে, ওখানে বিজি প্রেস থেকে হতে পারে প্রশ্ন, আবার ডিস্ট্রিক্টে উপজেলায় জি, জি। বহন করা ইত্যাদি ইত্যাদি, এইসব ঝামেলা আর থাকছে না। এই যে ট্রাক ভাড়া করা, এই করা ওই করা, এইসব ঝামেলা আর থাকবে না যদি আমরা ডিজিটাল না, ডিজিটাল সিস্টেম আগে বছর থেকে ইনশাআল্লাহ যাচ্ছি করা আমার যায়। এগুলো- এই এবং- সুযোগ আপনারা পাবেন না এবং বলার। যারা কি পয়েন্টে থাকবে, যেমন ডক্টর সাদাত সাহেব যেটা বলছেন, যারা কি পয়েন্টে থাকবে দেশের সৎ লোককে বেছে এনে এখানে বসাতে হবে। ডক্টর সাদাত হোসেন, এই যে শিক্ষায় এক ধরনের অস্থিরতা চলছে, পরীক্ষার উত্তরপত্রে নাম্বার বেশি দেওয়ার এক ধরনের নির্দেশ থাকে শিক্ষকদের উপর, এই ধরনের অভিযোগ, এই নিয়ে আপনারা টকশোতে আলোচনা করেছেন। আবার এই প্রশ্নপত্র ফাঁস, এই সব কিছু মিলিয়ে এগুলো কি একই সূত্রে গাথা? অনেকে বলে যে রাজনীতি কিনা, বা এর বিপক্ষ আবার শক্তি বলে যে এটা নিয়ে আবার অন্য কিছু করা হচ্ছে কিনা। না, এগুলি মিডিয়ায় আপনাদের একটা হচ্ছে যে একটা ইস্যুর সাথে আর একটা ইস্যু মিশিয়ে ফেলছেন। জি। পরীক্ষা আপনি যেটা বলছেন, ওই নম্বর বেশি দেওয়া, ওই দেওয়া, এগুলি হচ্ছে সামগ্রিকভাবে পরীক্ষাতে অনেক রকম দুর্নীতি হয়। তো পরীক্ষাতে কত রকম দুর্নীতি হয় এর উপরে আমি স্টাডি করেছি, আমার কাছে রিপোর্টও প্রিপেয়ার্ড আছে, আমি এখনো প্রেজেন্ট করি নাই। এখানে এটা বিরাট, পরীক্ষাতে বিভিন্ন অন্তত 21, 22, 25টা স্টেপ আছে যেখানে প্রত্যেকটাতে দুর্নীতি হতে পারে। আপনারা যদি আলোচনা করেন তাহলে হচ্ছে কি ইস্যুটাকে আজকে প্রশ্ন আউটের উপরে আলোচনা করেন, তারপরে আপনি যেটা বলছেন উত্তরপত্র দেখা, তারপরে হল ম্যানেজমেন্ট, বিভিন্ন জায়গাতে দুর্নীতি কিন্তু পদে পদে হয়, ফর্ম ফিল আপ থেকে শুরু করে সব জায়গাতেই হয়। সেগুলি আমার মনে হয় সেটার জন্য প্রাইমারি এডুকেশন বা এডুকেশন মিনিস্ট্রি তারা আলাদা করে এইটার উপর একটা বড় মানে কাজ করতে পারে, অনেক সেমিনার ওয়ার্কশপ করে অনেক এক্সপার্ট গ্রুপ দিয়ে করতে পারে। আর প্রশ্ন ফাঁসের ব্যাপারে যেটা বলছেন, দেখা যাচ্ছে একটা বড় ইস্যু হচ্ছে যে ফাঁস হয়েছে কিনা, এটাতে দুই দল দুই গ্রুপ দুইটা বলছে। এটার জন্য আমার মনে হয় একটা ন্যাশনাল একটা কমিটি, আমি মনে করি ইন্ডিপেন্ডেন্ট কমিটি থাকার দরকার, যারা এই যে চাঁদ দেখা কমিটি দেখেন, চাঁদ দেখা কমিটি কিন্তু বসে অল্প কতক্ষণের মধ্যে তারা বলে যে আজকে সেই কমিটি মানুষ যদি একটু দুঃখটুকু থাকে তারা মেনে নেয় যে একটা কমিটি হচ্ছে, একটা কমিটি থাকা উচিত। আর ওই যে পদ্ধতিটা অবশ্যই স্পেল আউট করে দিতে হবে যে এই পদ্ধতিতে যারা প্রশ্ন পেয়েছেন তারা এই পদ্ধতিতে দিবেন। কারণ উনি যে বলছেন একটা সমস্যা, আপনি যদি কালকে এটা দিতেন, আপনাকে হয়তো, আমি যদি পুলিশের লোক হতাম, আমি আপনাকে ধরে ফেলতাম যে আপনি এটা কোথা থেকে পাইছেন, কি পাইছেন। তো সেই জন্য একটা ওই যে অ্যান্টি কারাপশনের ইয়েতে যেরকম টাকার উপরে সাইন করে দিয়ে আপনাকে এরকম একটা পদ্ধতি বলে দিতে হবে যে এই পদ্ধতিতে আপনি দিবেন এই কমিটির কাছে, এবং সেই কমিটির সেরকম বিশ্বাসযোগ্যতা থাকবে, তারপরে আপনি অন্যান্য জিনিসগুলো ইয়ে করবেন যে কিভাবে প্রতিরোধ করা যায়। জি, হ্যালো দর্শক, কে রয়েছেন? আসসালামু আলাইকুম, আমি সাদিকুল ইসলাম বলছি। জি সাদিক সাহেব বলুন। আমার প্রশ্ন অতিথিবৃন্দের কাছে, এই যে প্রশ্ন ফাঁস যেটা আমরা দেখছি গত কয়েক বছর ধরে, এটা রাজনৈতিককরণ, তার মানে পাশের উচ্চ হার নির্ধারণ করে দেওয়া, বা সরকার যেটা চাচ্ছে যে পাশের হার বাড়ানোর, যেটা আমরা দেখছি, এটা আমরা বিভিন্ন ভাবে শুনেছি যে ওকে এই তাদের চাপ দেওয়া হয় নাম্বার দেওয়ার জন্য, যেগুলো আপনার এই অনুষ্ঠানে আলোচিত হয়েছে বলেছে। আমার মনে হয় যেটা প্রবণতাটা হচ্ছে প্রশ্ন ফাঁস করে দেওয়া, এটা সরকার এটাকে উৎসাহিত করা হচ্ছে, মানে জিনিসটা টোটাল রাজনৈতিককরণ করা হয়েছে। এই জন্য এই পাশের হারটা সরকারের একটা সাকসেস দেখানোর জন্য, এবং সেই সাথে এর সাথে যারা সরকারি অফিসার যারা কাজ করছে প্রত্যেকেই মানে কাজ করছে, যার জন্য ঢিলাই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, এই বিষয়ে ওনাদের মতামত জানতে চাচ্ছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। সেই বিষয়টি আমি জানতে চাচ্ছিলাম ডক্টর সাদাত হোসেনের কাছে। আমি একই প্রশ্ন ডক্টর সিদ্দিকুর রহমান, আপনি যে ছোট করে একটু বলেন। মানে এখানে একদিকে হলো সরকার এক কথা বলছে, আর একদিকে হলো জনতার মধ্যে এই অবিশ্বাসটা, প্রশ্ন আউট হয়েছে বা শিক্ষাক্ষেত্রে এইসব কর্মকাণ্ড চলছে। তো এর সরকারকে এই ব্যাপারে আমরা সরকারের কাছে চাচ্ছি যে আমরা ভালোর দিকে যাই,
এবং আমরা যে সাজেশনগুলি দিচ্ছি এগুলো হলো সমস্যা সমাধানের জন্য। তো অতএব আমরা সরকারের বিরোধিতা করছি এই কথাটা ধরে নেওয়া ঠিক না, কারণ হলো সমস্যার সমাধান হলো দেশের কল্যাণে। দেশের কল্যাণ হলে সরকারেরও কল্যাণ, জনগণেরও কল্যাণ। তো অতএব এই ক্ষেত্রে আমার মনে হয় যেখানে যেখানে সংশয় আছে ওইখানে স্বচ্ছতা ফিরে আনতে হবে। স্বচ্ছতা যদি ফিরে না আসে তাইলে মানুষের মধ্যে এই দ্বিধাদ্বন্দ্ব, অবিশ্বাস থেকে যাবে এবং এইটাও একটা জাতিকে দ্বিধাবিভক্ত করার জন্য যথেষ্ট কাজ করবে। অতএব সব বিষয়ে স্বচ্ছতা চাই আমরা। জি, মোহাম্মদ আলমগীর, আপনার শেষ সম্বন্ধে জানতে চাচ্ছি যে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন অন্তত এই যে ব্লেম গুলো আসছে সেইগুলো থেকে দূরে থাকার জন্য? আমি প্রথমেই বলবো, সরকার এই যে একটা কথা বললেন যে সরকার পরীক্ষার হার বাড়িয়ে দেবে, আমার কাছে তো সরকারের কোনো কর্তৃপক্ষ আজ পর্যন্ত বলেনি যে প্রশ্ন আউট করতে হবে, পরীক্ষা নাম্বার বাড়িয়ে দিতে হবে। আমি তো জানি না, ওনারা কোন সাথে জানিস, একটু দয়া করে ওনাদেরকে একটু বলতে বলেন, আমার সাথে যোগাযোগ আমি এটাকে পজিটিভ উইথ নিচ্ছি। আমাকে আজ পর্যন্ত কোনো মন্ত্রী বা সচিব বা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা বলেননি এই কথা যে পরীক্ষা পাশের হার বাড়াতে হবে অথবা নাম্বার বাড়িয়ে দিতে হবে অথবা প্রশ্ন সোজা করে দিতে হবে। তাদের কোনো নির্দেশনা নাই। কারণ আপনারা জানেন যে বর্তমানে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটি বড় অবদান রাখছেন 9টি বৈদেশিক সংস্থা। তারা প্রত্যেকটা বিষয়ের উপর অবজারভেশন থাকে তাদের, এবং তাদের ক্লিয়ারেন্স না হলে সরকার আমাদেরকে একটা টাকাও ছাড় করে না। অতএব এটাকে যত হালকাভাবে দেখা যাচ্ছে তা না। 1, 2 নম্বর হলো যে আমরা মানে এই বিষয়ে যারা এই যে মানুষের মধ্যে সন্দেহ, যেমন একটা কথা বলা হয় বিজ্ঞান কিন্তু বলে ভূত নাই, কিন্তু মানুষ কি ভূতে বিশ্বাস করে না? প্রচুর মানুষ পাবেন বাংলাদেশে ভূতে বিশ্বাস করে, তার মানে কি ভূত আছে? এটাও ঠিক ওই রকমই একটা জিনিস। আমরা এই ভূতটাকে তাড়ানোর জন্য আমরা ডিজিটাল সিস্টেমে যাচ্ছি, যে আগামীতে প্রশ্ন হবে ডিজিটাল পদ্ধতিতে। সরষের মধ্যে ভূত থাকলে আসলে ভূত তাড়ানো যাবে কি করে? ভূতই তো নাই, তো এখন আমরা ডিজিটাল পদ্ধতিতে যাব, তখন আর আপনাদের এই ধরনের টক শো করার কোনো আপনারা সুযোগই পাবেন না। সত্য প্রমাণিত হয়। আর আপনি বললেন আমি বলি ডিজিটাল পদ্ধতিটাকে একটু বুঝতে হবে, না হলে তো বোঝা যাবে না। ডিজিটাল পদ্ধতি হলো যে এখানে প্রশ্ন ব্যাংক থাকবে, সে মনে করেন এখানে 80,000 প্রশ্ন থাকবে, একটা কথা বলি, বা একটা সাবজেক্ট যদি হয় থাকে সেখানে হয়তো 2000 প্রশ্ন থাকবে। সেখান থেকে কম্পিউটার তার র্যান্ডম বেসিসে কন্টিনিউয়াস সিলেক্ট করবে, এবং সেটা করবে কি, প্রোগ্রামটা এমনভাবে করা হবে যে পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে ওটা ওপেন হবে না। মাননীয় মন্ত্রী কেন, যে কেউ চাইলে ওটা ওপেন করতে পারবে না, কারণ প্রোগ্রামটা এভাবে করা থাকবে, ওপেন হবে এবং মাননীয় মন্ত্রী আমাদের প্রশ্ন দেখবেন না, কিছুই করবেন না। তো ওই প্রশ্নটা যেখানে পরীক্ষা হবে সেখানে আধা ঘন্টা আগে, আপনারা জানেন যে এখন ইউনিয়ন পরিষদের যে রিসোর্স সেন্টার আছে সেখানে কিন্তু কম্পিউটার আছে, আপনার ইন্টারনেট লাইন আছে, সেখান থেকে প্রশ্নটা জাস্ট প্রিন্ট করে সেই কথাগুলো ডক্টর সিদ্দিকুর রহমান বা আরো অনেকে বলছেন। আর আপনি যে বলছেন, আমরা তো কাজ করে যাচ্ছি। আপনি যে বিষয় বলেছেন, দর্শক যে প্রশ্নটি করেছে যে প্রশ্নপত্রে বেশি মানে উত্তরপত্রে মার্কস বাড়িয়ে দেওয়ার কোনো নির্দেশনা উনি কোত্থেকে পেলেন? তবে আমি ওনার সঙ্গে একমত পোষণ করে বলতে চাই আপনার উদ্দেশ্যে যে আমরা ওপেন দেখিয়েছি টেলিভিশনে, আমি নিজেই প্রতিবেদন প্রচার করেছি, যারা ওপেন বলছে ক্যামেরার সামনে, শিক্ষকরা বলছেন যে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়, অলিখিত নির্দেশ, আপনি ইচ্ছা করলে শিক্ষকদের একটু বলেন যে নির্দেশটা কে দিয়েছে, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যান দিয়েছে। আমি একটু বলি, এইখানে তো আপনাদের তথ্যগত আমি একটু বলি, আমাদের তো বোর্ড চেয়ারম্যানের পক্ষে আমরা সেকেন্ডারি এডুকেশন এসএসসি, সেটাকে আমাকে প্রশ্ন করছেন কেন আপনি? আমার দর্শক সেইগুলোর কথা বলছে, আপনি তো দর্শক সেটা বলেন না, দর্শক আমাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করছে আলোচনার বিষয়। ডক্টর সারাদ হোসেন, এই অভিযোগ কিন্তু বিগত অনেকদিন ধরেই যে এক ধরনের রাজনীতিকরণের চেষ্টা করা হচ্ছে কিনা, বা রাজনৈতিকভাবে পাশে হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে কিনা, জিপিএ বাড়ানো হচ্ছে কিনা। দর্শক যে প্রশ্ন যেটা করেছেন এটা মূলত সেকেন্ডারি এডুকেশনের দিকেই এটা লক্ষ্য ছিল, কিন্তু ওই যে মিশে গেছে। আসলে আমি তো প্রথম কথাই বলেছি, এটা ডিসঅ্যাগ্রিগেটেড অ্যানালাইসিস করতে হবে। প্রাথমিক যে সমাপনী পরীক্ষা, তার সাথে আপনি সেকেন্ডারি সমাপনীর পরীক্ষা, ইউনিভার্সিটির পরীক্ষা অথবা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা মেলাতে পারবেন না। এগুলির জন্য আলাদা আলাদা করে চিন্তা করতে হবে। এবং আমি মনে করি আপনাদেরও হেল্প নিয়ে সরকার, যেটা যখন এত কথা হচ্ছে চারদিকে, যখন এত লোকের সন্দেহ, এখানে আস্থার ব্যাপার আছে, যে এই পরীক্ষাগুলোকে শুধু পরীক্ষা, অন্যগুলি না, আপনার ক্লাসরুম ইনস্ট্রাকশন দরকার নাই, কারিকুলাম সম্পর্কে আপাতত বলার দরকার নেই, কিংবা আপনার শিক্ষক ট্রেনিং এর এগুলি দরকার, শুধু পরীক্ষাটাকে আলাদা করে নিয়ে পাবলিক পরীক্ষা, যে এটাকে কিভাবে
আপনার সুচারুরূপে সম্পন্ন করা যায় এবং এটা কিভাবে নিখুঁত করা যায় সেই জন্য সরকার আমার মনে হয় একটা যে প্রজেক্টই বলেন মিশনই বলেন এটা করে একটা জাতীয় পর্যায়ে আলাপ আলোচনা, এক্সপার্টদের ওপিনিয়ন, তারপরে দরকার হলে কিছু এক্সপেরিমেন্টেশন, পাইলটিং এগুলি করে সরকার ব্যবস্থা নিতে হবে। অল পাবলিক এক্সামিনেশন সম্পর্কে প্রথমে নিবে, তারপরে ডিসঅ্যাগ্রিগেটেড করে প্রাইমারির জন্য কি হবে, সেকেন্ডারির জন্য কি হবে, ইউনিভার্সিটিতে কি হতে পারে, পাবলিক সার্ভিস কমিশনে কি হতে পারে সে ব্যবস্থা করতে হবে। এটা সময় লাগবে, হঠাৎ করে এটা করা যাবে না, কিন্তু সিরিয়াসলি করতে হবে। জাতীয় পর্যায়ে সমস্যা হিসাবে ন্যাশনালি ডিবেট করে, ন্যাশনালি আলাপ আলোচনা করে, যেমন আইটির লোক লাগবে এখানে, তারপরে এক্সপার্ট যারা প্রশ্ন করে তাদের লোক, এগুলি করে তারপরে ঠিক করতে হবে যে কিভাবে কি করতে পারে। যেমন এডুকেশন সেক্রেটারি সেদিন বলছেন যে প্রশ্ন যেখানে হবে সেখানে ইনভেস্ট করতে হবে, অনেক টাকা ইনভেস্ট করতে হবে, করে তারপরে এটাকে ঠিক করতে হবে। তবে এটা খুবই জরুরি হয়ে পড়েছে, এখানে বোধহয় জাতীয় পর্যায়ে সিরিয়াসলি কমিটমেন্ট নিয়ে কাজ করতে হবে। এবং উনি সেদিন আরেকটা কথা বলেছিলেন যে স্যার এগুলি আমরা পরীক্ষা যখন চলে তখন এগুলি নিয়ে আলাপ আলোচনা হয়, পরীক্ষাটা শেষ হয়ে গেলে আমরা সবাই এগুলি আলাপ আলোচনা বন্ধ করি, করি। এখানে আসলে সেইভাবে সিরিয়াসনেস নিয়ে আমরা কাজ করি না, অর্থাৎ কমিটমেন্টের সমস্যা আছে। আমার মনে হয় সব মিলে পরীক্ষায়, পাবলিক পরীক্ষায় দুর্নীতি এবং এটা দূর করার জন্য যা যা ব্যবস্থা করার দরকার সেই ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে। অধ্যাপক সিদ্দিকুর রহমান, এই যে বিগত যতদিন ধরে এই বিষয়ে বিতর্ক চলছে, যারা প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত তাদেরকে আসলে চিহ্নিত করা গেছে? আপনার গবেষণা কি পেয়েছেন? শুনেন, প্রাথমিকের নিয়ে আমরা আলোচনা করছি। গত পরীক্ষায় শিক্ষা মন্ত্রণালয় একটা কমিটি করেছিল প্রশ্ন আউট নিয়ে, এবং কমিটির রিপোর্টে এসছে যে ইংরেজি সেকেন্ড পেপার আর গণিত বোধহয়, আমি দুটো পেপার, মানে আমি ঠিক সাবজেক্টগুলি, ইংরেজি সেকেন্ড পেপার ঠিক আছে, দুটো পেপারের প্রশ্ন আউট হয়েছে এটা স্বীকার করেছে, এবং ইংরেজি সেকেন্ড পেপারের পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছিল প্রশ্ন আউটের জন্য। তো অতএব ইনকোয়ারি কমিটি রিপোর্টটা প্রকাশ করা হয়েছে, কিন্তু কমিটি যেটা পারে নাই, দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করতে পারে নাই। প্রশ্ন আউট হয়েছে এটা তারা এনশিওর করেছে দুই পেপারে, কিন্তু কারা আউট করেছে, কোত্থেকে আউট হয়েছে এই ব্যাপারে বলছে যে এখানে ওই পুলিশি অনুসন্ধান ইত্যাদি ইত্যাদি। পান্নাস সিদ্দিকুর রহমান সাহেব, এডুকেশন মিনিস্ট্রির একটা নিয়োগ পরীক্ষায় আপনার প্রশ্ন আউটের ব্যাপারে শিওরও হয়েছিল, অনেক লোকজন ধরেছে রংপুরে থেকে, আপনার খেয়াল আছে, এমনকি পাবলিক সার্ভিস কমিশনেরও একজন কর্মকর্তা এর মধ্যে, অর্থাৎ পুরো গ্যাং বা চক্রটা কিন্তু ধরতে পারছিল। কিন্তু পরবর্তীকালে কি হয়েছে আমরা জানি না। আপনারা এটার উপরে একটু খোঁজ নিয়ে দেখেন যে সেই এটা কি হয়েছে, কারণ পাবলিক সার্ভিস এটা হয়েছে বছর দুয়েক আগে, এবং পাবলিক সার্ভিস কমিশনের 2 কি আড়াই বছর আগে পাবলিক সার্ভিস কমিশনের যে লোক ধরা পড়েছিল সে অনেকদিন জেলে ছিল। পরে আমি একদিন পেপারে দেখছি, তখন আমি চলে আসছি ওখান থেকে, যে সে লোক জামিনে মুক্তি পাইছে। ওইখানে তো ক্লিয়ার, এবং পরে ওই পরীক্ষা 1 বছর না 1.5 বছর পরে আবার নেওয়া হয়েছে এবং সে রিক্রুট করা হয়েছে। এইটা অন্তত আপনারা কেস স্টাডি হিসাবে দেখেন। আমি সেদিন এডুকেশন সেক্রেটারিকে বলেছিলাম যে আপনারা অন্তত এটা বের করেন তো এটা কি হয়েছে। এগুলি তো একদম ভালোভাবে অনেক লোকজন ধরা পড়ছিল। অনেক ধন্যবাদ মোহাম্মদ আলমগীর, ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান, ধন্যবাদ ডক্টর সাদাত হোসেন। দর্শক, শেষ করছি, আমরাও চাই সবকিছু মিথ্যা প্রমাণিত হোক, যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না বা শিক্ষকদের বলা হচ্ছে না মার্কস বেশি করে দেওয়ার জন্য উত্তরপত্রে, এগুলো নিঃসন্দেহ আমরাও চাই। যদি সত্যি প্রমাণিত হয় অবশ্যই সেটি জাতির জন্য শুধু অভিশাপ নয়, সেটি পাপ। শুভরাত্রি।